আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশের এই ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতিতেও আপনারা নিজেদের মতো করে ভালো থাকার চেষ্টা করছেন বর্তমান সময়ে। রাজনীতির মাঠের আবহাওয়া এখন এমন হয়েছে যে সকালে এক খবর তো বিকালে আরেক খবর। নির্বাচন হবে কি হবে না, হলেও সেটা কেমন হবে? এই প্রশ্নগুলো এখন সবার মুখে, মুখে ঘুরপাক খাচ্ছে। আজ আমি আপনাদের সাথে পর্দার আড়ালের কিছু ঘটনা এবং সমীকরণ নিয়ে কথা বলতে চাই, যেগুলো হয়তো মেইনস্ট্রিম মিডিয়ায় সেভাবে আসছে না বা এলেও গভীরে গিয়ে বিশ্লেষণ করা হচ্ছে না। আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহ একটু খেয়াল করেন, তাহলে একটা বিষয় এখানে খুব পরিষ্কার হয়ে যাবে। দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিদেশি কূটনীতিক, সবাই যেন একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটছেন। মনে হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুটা ধীরে ধীরে সরে যাচ্ছে বা নতুন কোনো মেরুকরণ তৈরি হচ্ছে। আমি সুনির্দিষ্ট করেই বলি, সবাই এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে ঝুঁকছেন। এই যে একটা স্রোত, এর পেছনের কারণ এবং এর ফলাফল কি হতে পারে, সেটা নিয়েই আজ একটু খোলাখুলি আলোচনা করব। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। আপনারা দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জনাব তারেক রহমানের সাথে তার কার্যালয়ে গিয়ে দেখা করেছেন। এখন প্রশ্ন হলো, এই বৈঠক কেন এত গুরুত্বপূর্ণ? সাধারণ কোনো সৌজন্য সাক্ষাৎ এটা ছিল না। ভেতরের খবর হলো ইউরোপীয় ইউনিয়ন খুব স্পষ্টভাবে একটা বার্তা তারেক রহমানকে দিয়েছে। তারা মনে করছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে, সেখানে যদি আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল বা স্টেক হোল্ডারকে পুরোপুরি বাইরে রাখা হয়, তবে সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে না। তারা সোজা কথায় জানিয়ে দিয়েছে, একটা বড় অংশকে বাদ দিয়ে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা বিতর্কিত হবে এবং ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের জন্য দেশ চালানো কঠিন হয়ে পড়বে। এখন মজার ব্যাপার হলো তারেক রহমানের উত্তর। তিনি ইউরোপীয় ইউনিয়নকে বলেছেন যে তার দল এবং তিনি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লড়াই করছেন। তিনিও চান নির্বাচনটা ইনক্লুসিভ হোক, কিন্তু সমস্যাটা তিনি ঠেলে দিয়েছেন বর্তমান ডক্টর ইউনূস সরকারের কোর্টে। তিনি বুঝাতে চেয়েছেন যে ডক্টর ইউনূস এবং তার সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে রাজি নয়, কারণ তাদের মধ্যে একটা ভীতি কাজ করছে। তারা মনে করছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে এবং কোনোভাবে যদি জনসমর্থন বা ভোটের ফলাফলে তারা ভালো অবস্থান তৈরি করে ফেলে, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিদের যান নিয়ে পালানো মুশকিল হয়ে যাবে। অর্থাৎ বল এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কোর্টে, আর বিএনপি এখানে নিজেদের অবস্থান পরিষ্কার রাখছে মূলত বিদেশিদের কাছে। কিন্তু রাজনীতির এই কূটনৈতিক চালের বাইরে গিয়ে যদি আমরা নির্বাচন কমিশনের ভূমিকার দিকে তাকাই, সেখানে এক অদ্ভুত দ্বিমুখী আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এটাকে অনেকে ডাবল স্ট্যান্ডার্ড বলে থাকেন। একদিকে আমরা দেখছি জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে খুবই ঠুনকো কিছু অজুহাতের কারণে। আপনারা শুনলে অবাক হবেন, কারো হয়তো 2 মাসের বিদ্যুৎ বিল বকেয়া আছে, অমনি তার মনোনয়ন বাতিল। আইন সবার জন্য সমান হওয়ার কথা, তাই না? কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখুন। বিএনপির প্রায় 30 জন প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাপির সুনির্দিষ্ট অভিযোগ আছে। তারা তালিকাভুক্ত ঋণ খেলাপি, অথচ তাদের মনোনয়ন কিন্তু বহাল তবিয়তে টিকে আছে। কারো মনোনয়ন বাতিল হয়নি। এই যে বৈষম্য,
এটা কি প্রমাণ করে না যে নির্বাচন কমিশন এখন একটা বিশেষ দলের দিকে ঝুঁকে আছে? অথবা কমিশনের উপর এমন কোনো অদৃশ্য চাপ আছে যে তারা বিএনপির প্রার্থীদের ফাইলগুলো খুলেও দেখছেন না, অথচ স্বতন্ত্র প্রার্থী বা অন্য দলের প্রার্থীদের উপর রীতিমতো স্ট্রিম রুলার চালানো হচ্ছে। এর চেয়েও বড় এবং সাংবিধানিক একটা সংকট নিয়ে কথা বলা খুবই জরুরি, যেটা নিয়ে অনেকেই চুপ করে আছেন। সেটা হলো দ্বৈত নাগরিকত্ব ইস্যু। আমাদের সংবিধানের ৬৬ অনুচ্ছেদে ২ গ ধারায় খুব স্পষ্ট করে বলা আছে, কোনো ব্যক্তি যদি ভিনদেশী নাগরিক হন বা দ্বৈত নাগরিকত্ব রাখেন, তবে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচন করতে পারবেন না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু এবারের নির্বাচনে আমরা কি দেখছি? বিএনপির এমন অনেক প্রার্থী আছেন যারা প্রকাশ্যে দ্বৈত নাগরিক। একটা উদাহরণ দেই, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে আপনাদের কাছে। ইউকে বিএনপির সদ্য সাবেক সভাপতি জনাব মালেককে আপনারা অনেকেই চিনবেন। তিনি কিন্তু সিলেট ৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি একজন ব্রিটিশ নাগরিক। এখন প্রশ্ন হলো, তিনি কি তার ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করেছেন? এখানে অনেকেই হয়তো বলবেন, হ্যাঁ, প্রক্রিয়া চলছে। কেউ কেউ তাদের আইনজীবীর পেডে লিখে জমা দিচ্ছে যে নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া চলমান। কিন্তু ভাই, আইন তো আসলে কোনোভাবেই মুখের কথা চলে না, তাই না? ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করা বা সারেন্ডার করা, এটা একদিনের ব্যাপার নয়। আপনি আবেদন করলেন আর হয়ে গেল, ব্যাপারটা কিন্তু ঠিক এমন নয়। ব্রিটিশ হোম অফিস থেকে এটা প্রসেস হতে এবং চূড়ান্ত ছাড়পত্র আসতে কমপক্ষে ১২ থেকে ১৩ মাস সময় লাগে। তাহলে এই যে প্রার্থীরা এখন নির্বাচন করছেন, তারা কি নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিচ্ছেন না? তারা যদি হলফনামায় বলে থাকেন যে তারা বিদেশি নাগরিক নন, সেটা তো মিথ্যা কথা। আর যদি বলেন প্রক্রিয়া চলছে, তবুও তো সাংবিধানিক যে ধারা সেটা অনুযায়ী তারা এই মুহূর্তে নির্বাচনের অযোগ্য। কারণ সংবিধান বলছে বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করা কোনো ব্যক্তি এমপি হতে পারবেন না। নির্বাচন কমিশন এখানে প্রকৃতপক্ষে কেন নীরব? কেন তারা এই দ্বৈত নাগরিকদের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? অথচ অন্য দলের প্রার্থীর বিদ্যুৎ বিল নিয়ে তারা বেশ সরব। এই বিষয়গুলোই প্রমাণ করে যে আমরা আসলে কেমন একটা নির্বাচনের দিকে যাচ্ছি। এটা কি আদৌ কোনো আইনের শাসন হচ্ছে, নাকি জোর যার মুল্লুক তার নীতিতে সবকিছু চলছে? এবার একটু অন্য প্রসঙ্গে আসি। রাজনীতির এই যখন অবস্থা, তখন আমাদের দেশের বামপন্থী বা কমিউনিস্ট দলগুলোর ভূমিকাও বেশ কৌতুকপূর্ণ মনে হচ্ছে। আপনারা জানেন, একসময় যারা বিপ্লবের ভুলিয়া উড়াতেন, সেই গণতান্ত্রিক বাম জোটের নেতারাও এখন তারেক রহমানের দরজায় প্রতিনিয়ত কড়া নাড়ছেন। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বা ডাক্তার মুস্তাক হোসেনের মতো প্রবীণ নেতারা যখন তারেক রহমানের সামনে গিয়ে অনেকটা বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন, তখন ইতিহাসের এক নির্মম পরিহাস বলে মনে হয়। শোনা যাচ্ছে তারা নাকি দেশ রক্ষার জন্য বিএনপির কাছে অনুরোধ জানাতে গিয়েছেন, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে রাজনীতির পাল্লা কোন দিকে ভারী সেটা তারা ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী নিজেদের খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন। অন্যদিকে জামায়াত ইসলামের অবস্থানটা এখন বেশ নাজুক। তারা ভেবেছিল পট পরিবর্তনের পর তারা একটা বড় স্পেস পাবে, কিন্তু বাস্তবতা হলো প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এখন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে জামায়াতে ইসলামের আমিরের বৈঠক হয়েছে। সেখানে তারা তাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে। জামাতের নায়েবে আমির
ডক্টর আবু তাহের সংবাদ সম্মেলনে স্পষ্ট করেই বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে প্রশাসনের আচরণ বেশ সন্দেহজনক। তাই তারা মনে করছেন প্রশাসন নিরপেক্ষ থাকছে না, বরং একটি দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে। জামাত এখন ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর কথা বলছে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। জামাত যখন দেখছে যে প্রশাসন তাদের কথা শুনছে না বা তাদের চেয়ে বিএনপিকে বেশি গুরুত্ব দিচ্ছে, তখন তারা কিছুটা কোণঠাসা বোধ করতে শুরু করেছে। অথচ কিছুদিন আগেও মনে হচ্ছিল জামাত হয়তো ক্ষমতার অংশীদার হবে বা বড় কোনো ফ্যাক্টর হবে। কিন্তু রাজনীতির পাশার দান উল্টে গেছে। এখন সব ফোকাস তারেক রহমান এবং বিএনপির দিকে। জামাত এখন বুঝতে পারছে এককভাবে তাদের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব নয়। আবার বিএনপির সাথেও তাদের সেই আগের মতো ধরম-মহরম নেই। ফলে তারা এক ধরনের অস্তিত্ব সংকটে বা কৌশলী অবস্থানে যেতে বাধ্য হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে যেটা দাঁড়ায়, আমরা আসলে একটা ধোঁয়াশার মধ্য দিয়ে যাচ্ছি। একদিকে ডক্টর ইউনূস সরকার চাইছে না আওয়ামী লীগ ফিরুক, কারণ তাতে তাদের অস্তিত্বের সংকট তৈরি হবে। অন্যদিকে বিএনপি এবং তারেক রহমান চাইছে দ্রুত নির্বাচন হোক, কারণ তারা জানে মাঠ এখন তাদের দখলে। প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন সবাই এখন তাদের ইশারায় চলছে বা তাদের খুশি করতে চাইছে। আর মাঝখান থেকে সাধারণ জনগণ এবং ছোট দলগুলো একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। নির্বাচনটা যদি 12 ফেব্রুয়ারি হয়ও, সেটাও একটা গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা বিশ্ব কি শেষ পর্যন্ত এই নির্বাচন মেনে নেবে, নাকি নির্বাচনের পর আবার নতুন করে নিষেধাজ্ঞা বা ভিসা নীতির খড়গ নেমে আসবে? কারণ অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেটা টেকসই হয় না। এটা ইতিহাসের শিক্ষা। আপনারা যারা এই আলোচনা শুনছেন, আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে এই সকল বিষয় নিয়ে। আপনারা কি মনে করেন এই দ্বৈত নাগরিকত্বের প্রার্থীদের এমপি হওয়া উচিত? অথবা ঋণ খেলাপিদের এভাবে ছাড় দেয়া কি ন্যায়সঙ্গত? দেশের আইন কি সবার জন্য সমান হওয়া উচিত নয়? আমার তো মনে হয় আমরা একটা পরিবর্তনের স্বপ্ন দেখছিলাম। কিন্তু সেই পরিবর্তনটা যদি শুধু ক্ষমতার হাত বদল হয় আর অনিয়মগুলো আগের মতো থেকে যায়, তাহলে সাধারণ মানুষের ভাগ্যে কি কোনো পরিবর্তন হবে আদৌ? সব মিলিয়ে আগামী 20 তারিখ পর্যন্ত আমাদের হয়তো অপেক্ষা করতে হবে চূড়ান্ত চিত্রটা দেখার জন্য। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, পর্দার আড়ালে অনেক খেলা চলছে বর্তমানে। কে জিতবে আর কে হারবে সেটা সময় বলে দেবে। কিন্তু দিন শেষে ক্ষতিটা যেন দেশের না হয়, সাধারণ মানুষের না হয়, সেটাই হচ্ছে আমাদের দোয়া এবং কাম্য। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। ইউরোপীয় ইউনিয়নের বার্তা, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, দ্বৈত নাগরিকত্বের আইনি জটিলতা এবং বাম ও জামাতের অবস্থান। আশা করি আপনারা বিষয়গুলো নিয়ে ভাববেন, নিজেরা সচেতন থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। কারণ সচেতন নাগরিকই দেশের সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।